অপেক্ষা করো, কিছু বলো না, শুধু শোনো, কারণ এটাই সেই সত্য যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। তুমি হয়তো কাউকে, একটা সম্পর্ককে, একটা স্বপ্নকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছ। কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে তারা কি তোমাকে তাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে, নাকি শুধু তোমাকে ব্যবহার করেছে? তুমি কি কখনো কারোর জন্য সবকিছু ত্যাগ করেছ, আর বিনিময়ে তুমি কি পেয়েছ? বিশ্বাসঘাতকতা, অবহেলা, নাকি আত্মাকে কাঁদিয়ে ফেলা নীরবতা? এখন থামো, কারণ এখন তুমি তোমার মন দিয়ে শুনবে, তোমার হৃদয় দিয়ে নয়। চাণক্য বলেন, যারা আবেগের কাছে আবদ্ধ তারা পৃথিবীর প্রতিটি কৌশলের শিকার হয়, আর যারা বুদ্ধির কাছে আবদ্ধ তারা প্রতিটি কৌশলকে ছাড়িয়ে যায়। তুমি কি তোমার সমস্ত সমস্যার মূল জানো? তুমি তোমার হৃদয়কে যেখানে থাকা উচিত ছিল সেখানে রাখো। এখন ভেবে দেখো, কেউ তোমার দিকে হেসে বলে তুমি আমার, এবং তারপর যখন তুমি মন ভেঙে যাও তখন তারাই প্রথমে মুখ ফিরিয়ে নেয়। কেন? কারণ তারা খেলছিল, আর তুমি খেলছিলে। তারা তাদের মনের অনুসরণ করেছিল, আর তুমি তাদের হৃদয়ে ডুবে গেছো। এখন সময় এসেছে চাণক্যের নীতি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার, যা আপনাদের ভেতরের শিশুটিকে নয়, বরং আপনাদের ভেতরের সম্রাটকে জাগিয়ে তুলবে। চাণক্য বলেছিলেন, যে কেউ যুদ্ধে আবেগকে জয় করতে দিয়েছে তরবারি না তুলেই হেরে গেছে। তাই যদি আপনারা চান কেউ আপনাদের ভাঙুক না, তাহলে মনে রাখবেন যে কোনো সম্পর্ক, কোনো প্রতিশ্রুতি হৃদয় দিয়ে পূরণ হবে না, মন দিয়ে সেগুলো ওজন করা হবে। এই ভিডিওতে আমরা একটি রহস্যময় নীতি নিয়ে আলোচনা করব, যা আপনাদের সম্পর্কের মূল্যায়ন করতে শেখাবে। আপনারা প্রতারকদের হাসির আড়ালে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলো চিনতে পারবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা আপনাদের ভাঙা আত্মসম্মানকে মুকুটের মতো ফিরিয়ে আনবেন। কারণ এটা চাণক্যের নীতি। এটা ঘুম ভাঙানোর জন্য কোনো ঘুম পাড়ানি গান নয়, এটা এমন একটি যুদ্ধের ডাক যা আপনাদের ভেতর থেকে নাড়িয়ে বলে, এখনই ওঠো এবং উদ্দেশ্য নিয়ে বাঁচতে শিখো। যদি আপনারা এই ভিডিওটি এখনই ত্যাগ করেন, বিশ্বাস করুন, আগামীকাল আবার একই চক্র বাজবে। কেউ আপনাদের নিজেদের মতো ব্যবহার করবে, আপনারা আবার ভেঙে পড়বেন, এবং রাতে আপনারা একা ছাদের দিকে তাকিয়ে থাকবেন। কিন্তু যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি যে শিক্ষা পাবে তা কেবল চাণক্যের সবচেয়ে বড় শক্তি নয়, বরং তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এখন খেলা শুরু হচ্ছে, এবং এবার কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, কারণ তুমি চাণক্যের কাছ থেকে শিখেছ। তোমার মন দিয়ে খেলো, তোমার হৃদয় দিয়ে নয়। প্রথম অধ্যায়, চুপ থাকো, জয়ী হও। চাণক্যের সবচেয়ে মারাত্মক কৌশল। তুমি মনে করো, যদি আমি চুপ থাকি তাহলে মানুষ আমাকে দুর্বল ভাববে। কিন্তু তুমি কি জানো, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্তগুলো নীরবে নেওয়া হয়েছে। প্রতিশোধ না নেওয়া, প্রতিটি তর্কের মধ্যে ঝাঁপিয়ে না পড়া, প্রতিটি অপমানের সাথে সাথে প্রতিক্রিয়া না দেওয়া, এটা দুর্বলতা নয়, এটা উচ্চ ঊর্ধ্বে ওঠা প্রজ্ঞা। চাণক্যকে সিংহাসনচ্যুত করা হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল, তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়েছিল, কিন্তু সেই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কোনো রাগ নেই, কোনো প্রতিশোধ নেই, কেবল একটি নীরবতা, যার পিছনে একটি মহৎ পরিকল্পনা তৈরি হচ্ছিল। এবং তারপর কয়েক বছর পরে সে ফিরে আসে, মগধ রাজ্যকে রূপান্তরিত করে। এখন কল্পনা করো, যদি চাণক্য সেদিন পাল্টা জবাব দিতেন, তাহলে তিনি জনতার অংশ হয়ে যেতেন। কিন্তু তিনি নিজের ভেতরেই একটা প্রতিক্রিয়া তৈরি করলেন, আর যখন সময় এলো তখন তিনি এমন জোরে আঘাত করলেন যে শত্রু উধাও হয়ে গেল। নীরবতা কেন শক্তি? চাণক্য বলেন, মৌনম সর্বার্থ সাধনম, অর্থাৎ নীরবতা সকল উপায়ের রাজা। যখন তুমি নীরব থাকো তখন অন্যরা তোমার গভীরতা বুঝতে পারে না, তোমার প্রতিপক্ষ বিভ্রান্ত থাকে। তুমি কি ভাবছ তা ভেবে তুমি শক্তি নষ্ট করো না, তুমি প্রতিটি কথা বলার আগে চিন্তা করো। বক্তা দ্রুত সর্বত্র হেরে যায়। পৃথিবীর সবচেয়ে প্রতারক মানুষ তারা, যারা খোলাখুলি সব কিছু বলে। আমি এটা পছন্দ করি এবং আমি এটা ঘৃণা করি। আমার ভয় হলো, যখন তুমি সব কিছু বাইরে রাখো তখন লোকেরা তোমার স্বপ্নকেও তাদের সুবিধার জন্য বিকৃত করতে শুরু করে। চাণক্য নীতি বলে যে তার ইচ্ছা এবং পরিকল্পনা সকলের কাছে প্রকাশ করে সে কখনো সফল হয় না। চুপ থাকো। যখন অন্য ব্যক্তি চিৎকার করছে, যখন কেউ তোমাকে চিৎকার করছে, তোমাকে ছোট করছে এবং গালিগালাজ করছে, তখন তাদের লক্ষ্য হলো তোমাকে তোমার অবস্থান থেকে নামিয়ে আনা। তারা চায় তুমি চিৎকার করো, তর্ক করো এবং তোমার শক্তি হারাও। কিন্তু যখন তুমি নীরব থাকো তখন তুমি কেবল তার চক্রান্তকেই ব্যর্থ করো না, বরং মানুষের মনে তোমার গম্ভীরতাও জাগিয়ে তোলো। চাণক্য বলেন যে তর্কের জয়ী সেই ব্যক্তি নয় যে জোরে কথা বলে, বরং সেই ব্যক্তি যিনি নীরব থাকেন এবং সঠিক সময়ে আঘাত করেন। চুপ থাকো। যখন তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, যখন সব কিছু ভেঙে পড়ছে, যখন সবাই তোমাকে দোষারোপ করছে, তখন চুপ থাকাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ সময়ের সাথে সাথে একটি সত্য নিজে নিজেই বেরিয়ে আসে। দুজন মিথ্যাবাদী নিজেরাই পড়ে যায়। একদিন তোমার নীরবতা বজ্রপাতের মতো ভেঙে যাবে।
এটাই ছিল চাণক্যের মূল মন্ত্র। ধৈর্যের চেয়ে বড় অস্ত্র আর নেই এবং নীরবতার চেয়ে বড় কৌশল আর নেই। কখন কথা বলা উচিত? নীরবতার শক্তি, কিন্তু কথা বলাও একটি শিল্প। চাণক্য বলেছেন, তখনই কথা বলো যখন তোমার কথা পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে, অন্যথায় নীরবতাই শ্রেয়। তাই যখন তোমার কথা ন্যায় বিচার করে তখন কথা বলো। যখন নীরবতা এখন অন্যায়কে আরও বাড়িয়ে তুলছে, যখন অন্য ব্যক্তি তোমার নীরবতাকে দুর্বলতা হিসেবে বুঝতে শুরু করে, তখন কথা বলো। কিন্তু ততক্ষণ পর্যন্ত শুনো, ভাবো এবং নীরব থাকো। এখন নিজেকে জিজ্ঞাসা করো, তোমার জীবনে কি এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি চাইতে চুপ থাকতে এবং সব কিছু বুঝতে, যখন কথা বলার চেয়ে শোনা ভালো হতো? যদি তাই হয়, তাহলে এখনই নীরবতাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানানোর সময়। দ্বিতীয় অধ্যায়, বিশ্বাসঘাতক শনাক্ত করা। তুমি যাকে নিজের মনে করো, সে তোমাকে ভাঙার সবচেয়ে সহজ উপায় জানে। এটি চাণক্যের সবচেয়ে কঠোর এবং সত্য উক্তিগুলির মধ্যে একটি। কারণ বিশ্বাসঘাতকতা কখনো বাইরে থেকে আসে না। বিশ্বাসঘাতকতা সর্বদা সেখান থেকে আসে যেখানে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। চাণক্য বলেছেন, যে বন্ধু যে বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে জ্বলে, সে শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক। মনোযোগ দাও। যদি কেউ তোমার সাথে মিষ্টি করে কথা বলে, সব কিছুতে একমত হয়, তোমার প্রতিটি ধারণার প্রশংসা করে এবং ক্রমাগত তোমাকে নিজের বলে ডাকে, তাহলে সাবধান থেকো। কারণ তারা হয়তো সত্যিকারের নাও হতে পারে, তারা কেবল কৌশলী। এটি একজন প্রতারকের প্রথম লক্ষণ। তারা তোমার হৃদয়ে থাকে, কিন্তু তাদের উদ্দেশ্য তাদের পকেটে। তুমি তাদের তোমার সম্পর্কের মধ্যে দেখতে পাও। তারা তোমাকে সুযোগ হিসেবে দেখে। তুমি তাদের প্রতিটি কথা বিশ্বাস করো এবং তারা তোমার প্রতিটি কথা লক্ষ্য করছে, দুর্বলতা, ভয়, আশা, সবকিছু। এবং তারপর একদিন তারা আঘাত হানে। যেখানে তুমি সবচেয়ে শক্তিশালী সেখানে নয়, যেখানে তুমি সবচেয়ে নির্দোষ। একবার একজন শিষ্য চাণক্যকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, আমরা কিভাবে সত্যিকারের এবং মিথ্যা বন্ধুর মধ্যে পার্থক্য করব? চাণক্য হাসলেন না। তিনি গম্ভীরভাবে বললেন, যে ব্যক্তি তোমার অনুপস্থিতিতেও তোমার পক্ষে কথা বলে, সে একজন সত্যিকারের বন্ধু। বাকিরা সবাই সুযোগ সন্ধানী। আজ তোমার চারপাশে কত মানুষ আছে যারা তোমার পিছনেও তোমার প্রশংসা করে। কল্পনা করো, নাম গোনার জন্য তোমার আঙুল ফুরিয়ে যেতে পারে। প্রতারকের আরেকটি লক্ষণ হল, তোমার অগ্রগতি দেখে তারা চুপ হয়ে যায়। তুমি খুশি আছো, সে বলে ঠিক আছে এবং এগিয়ে যায়। যখন তুমি পড়ে যাও, তখন সে ভেতরে ভেতরে সন্তুষ্ট থাকে। সে বন্ধু নয়, সে একজন শিকারী যে তোমার বাড়িতে থাকে, জঙ্গলে নয়। প্রতারকের তৃতীয় লক্ষণ, সে তোমার প্রতিটি গোপন কথা জানতে চায়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। সে খুব মিষ্টি হতে পারে, কিন্তু তার মুখের চেয়েও বেশি তোমাকে তার চোখের দিকে তাকাতে হবে। কারণ মুখ মুখোশ পরিবর্তন করতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। চাণক্য বলেছিলেন যে সাপ এবং বিশ্বাসঘাতক বন্ধুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটি সাপ কামড়ায় এবং মারা যায়, কিন্তু একটি বিশ্বাসঘাতক বন্ধু আপনাকে প্রতিদিন ধীরে ধীরে ভেতর থেকে হত্যা করে। এখন ভাবুন, আজ আপনি কার সাথে আছেন? বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসার নামে আপনি কি এমন একটি বিষাক্ত সম্পর্কে আটকে আছেন যা আপনাকে প্রতিদিন কামড়াচ্ছে, তবুও আপনি হাসছেন? এখন সময় এসেছে যখন আপনাকে চোখ দিয়ে নয়, মন দিয়ে দেখতে শিখতে হবে। এখন প্রতিটি মুখ মূল্যায়ন করুন, প্রতিটি হাসি ওজন করুন। আপনি যাদেরকে আপনার বলে দাবি করেন, তাদের চোখের পিছনে তাকান। কারণ যতক্ষণ না তুমি প্রতারককে চিনতে পারো, ততক্ষণ তারা তোমাকে ধ্বংস করতে থাকবে। আর যখন তুমি তাকে চিনতে পারবে, তখন একই চাণক্য নীতি প্রযোজ্য হবে। দুষ্টকে ক্ষমা করা নিজেকে নির্যাতন করার মতো। তাই এখনই প্রথম সিদ্ধান্ত নেওয়ার সময়। তোমার জীবনের সেই মুখটি মনে রেখো, যেটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এখনই সিদ্ধান্ত নাও। তুমি কি আবার হৃদয় দিয়ে ভাববে, নাকি আজ থেকে তোমার মন দিয়ে হাঁটতে শুরু করবে? এখন তুমি এমন একটি পথে যাত্রা শুরু করেছ, যেখান থেকে আর ফিরে আসার উপায় নেই। এখন শুধু প্রতারককে চিনতে পারার কথা নয়, বরং এখনই মুখ পড়ার শিল্প শেখার সময়। সেই দৃষ্টি যা চাণক্যকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল, সেই দৃষ্টি যা একজন ব্যক্তির মুখ থেকে তার সম্পূর্ণ চরিত্র দেখতে পায়। সে ভবিষ্যৎ পড়তে পারত। তাহলে এখন এখানে পরবর্তী অধ্যায়, এত তীক্ষ্ণ যে তুমি প্রতিটি মুখোশ চিনতে পারবে। অধ্যায় মুখ পড়তে শেখো, চাণক্যের মতো দৃষ্টি। একবার একজন সভাসদ মগধের দরবারে এসেছিলেন। পরিষ্কার পোশাক, মিষ্টি হাসি, মাথা নত। সবাই ভেবেছিল যে সে খুব ভদ্র, ভালো এবং সত্যবাদী মানুষ।
কিন্তু চাণক্য কেবল একবার তার দিকে তাকিয়ে সম্রাটকে বললেন, এই লোকটিকে ক্ষমতা থেকে দূরে রাখো, কারণ তার হাসিতে কোনো আনুগত্য নেই, একটা বড় কৌশল লুকিয়ে আছে। কয়েক মাস পর একই ব্যক্তি রাজসভা ভাঙান ষড়যন্ত্রে ধরা পড়ে। এখন প্রশ্ন হল, চাণক্য তাকে কিভাবে চিনলেন? তার কি কোনো জাদু ছিল? না, তিনি চিনতে পেরেছিলেন মুখ পড়ার শিল্প। চাণক্য বলতেন যে একজন ব্যক্তির মন তার মনকে প্রতিফলিত করে, তাদের চোখ তার ভেতরের গোপন রহস্যের প্রথম জানালা। এখন তুমিও সেই শিল্প শিখতে পারো, আর যদি তা করো তাহলে কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না। মুখ প্রথম। একজন অভাবী ব্যক্তি পরিকল্পনাকারী নয়। এই ধরনের মানুষ সবসময় বন্ধুত্বপূর্ণ দেখায়, তারা হৃদয় থেকে কথা বলে, বন্ধুর মতো। কিন্তু মনোযোগ দাও, তাদের কথায় একটা অদ্ভুত তাগিদ থাকে। তারা চায় তুমি দ্রুত তাদের কাছে যাও, কারণ তাদের একটা পরিকল্পনা আছে, যাতে তুমি একজন সিঁড়ি হয়ে উঠতে পারো। চাণক্য বলতেন যে ব্যক্তি দ্রুত গলে যায় তার তোমাকে দ্রুত ভুলে যাওয়ার সুযোগ থাকে। মুখ দ্বিতীয়। একজন ভীত ব্যক্তি সবসময় মাথা নিচু করে কথা বলে, তারা মৃদু হাসে, চোখের সংস্পর্শ এড়িয়ে যায়। তুমি মনে করো তারা সত্যবাদী, কিন্তু বাস্তবে তারা নিজেদের অপরাধ বোধ বা মিথ্যাকে ভয় পায়। চাণক্য নীতি বলে যে যার দৃষ্টি স্থির নয় তার মনও স্থির নয়। যদি কেউ বারবার তাদের দৃষ্টি এড়িয়ে যায় তাহলে বুঝবে যে সে কিছু লোকাচ্ছে। মুখ তৃতীয়। একজন ব্যক্তি যিনি সবকিছুর সাথে একমত, কিন্তু সবকিছুর ব্যাপারে সঠিক। অবশ্যই ভাই, যদি সে তুমি যা বলো তাই বলে, থামো, এটা সম্মান নয়। গভীরভাবে সে তোমার চিন্তাভাবনা বিশ্লেষণ করছে। সে জানতে চায় তুমি কি ভাবছ, যাতে সময় এলে সে তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। চাণক্য বলতেন যে সবকিছুর সাথে একমত হয় সে হয় বোকা, নয়তো একজন মহান পরিকল্পনাকারী। মুখটি নীরব দর্শকের মতো, যারা সর্বত্র নীরব থাকে, কেবল শোনে, দেখে এবং কিছুই বলে না। তুমি মনে করো এতে কিছু যায় আসে না, কিন্তু বাস্তবে তারা সব কিছুর রেকর্ড রাখছে। কারণ যখন তুমি হেরে যাও তখন সেই একই লোকেরা বলবে, আমি ইতিমধ্যেই জানতাম। চাণক্য বলতেন যে সব সময় নীরব থাকে সে হয় একজন সাধু, নয়তো সবচেয়ে বড় গুপ্তচর। মুখের বাইরে চালচলন, ভাষা এবং শব্দ আছে। চাণক্য কেবল মুখ পড়তেন না, তিনি কণ্ঠস্বরের বাঁক, একজনের হাঁটার ধরন, একজনের বসার ধরন এবং এমনকি হাতের নড়াচড়াও পড়তে পারতেন। কেউ যদি বারবার নাক চুলকায়, ঘাড় বাঁকায়, ঠোঁট টিপে অথবা কথা বলার সময় গলা পরিষ্কার করে, তাহলে তারা হয় অস্বস্তিকর, নয়তো মিথ্যা বলে। এখন তুমি ভাবছ এই সব কি সত্যিই শেখা যায়? হ্যাঁ, শেখা যায়, আর এটাই চাণক্য নীতির জাদু। এটা তোমার মনকে এতটাই তীক্ষ্ণ করে তোলে যে তুমি কেবল সেই ব্যক্তির উদ্দেশ্যই বুঝতে শুরু করো না, বরং একজন ব্যক্তির উদ্দেশ্যও বুঝতে শুরু করো। এখন নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি কখনো কারো চোখের দিকে তাকিয়ে ভেবেছ যে তারা কিছু লোকাচ্ছে? তবুও তোমার হৃদয়ের দ্বারা বাধ্য হয়ে তুমি তাদের বিশ্বাস করেছ। আবার সেই ভুল করো না, কারণ এখন তোমার দৃষ্টিভঙ্গি আছে যা চাণক্যকে মহান করে তোলে। চতুর্থ অধ্যায়, যুদ্ধ ছাড়াই শত্রুকে পরাজিত করো। কল্পনা করো একজন শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমার বন্ধুদের ধ্বংস করেছে, তোমার ভাবমূর্তি নষ্ট করেছে এবং এখন চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমি রাগে কাঁপতে থাকো। তুমি ভাবো এখন হয় আমি, না হয় তারা। কিন্তু তারপর চাণক্যের কথা তোমার কানে প্রতিধ্বনিত হয়। যে লড়াই করে সে হেরে যেতে পারে, কিন্তু যে লড়াই না করে জিতবে সে প্রকৃত বিজয়ী। তুমি হতবাক, যুদ্ধ না করে কিভাবে জিততে পারো? তাহলে শোনো, যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক কৌশল হল সেই কৌশল যেখানে শত্রু জানে না যে সে কখন বা কিভাবে হেরেছে। চাণক্য নীতি বলেন, তোমার রাগকে তরবারিতে পরিণত করো না, এটাকে কৌশলে পরিণত করো। তোমার অপমানকে প্রতিশোধে পরিণত করো না, এটাকে অফিসারে পরিণত করো। যে ব্যক্তি চিৎকার করে নয়, বরং শান্তভাবে তার শক্তি প্রয়োগ করে, সে যে কোনো সেনাপতির চেয়েও বড় যোদ্ধা। এখন আমি তোমাদের সাথে চাণক্যের 3টি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি। না বলে, একটি আঘাত না করেই যে কোনো শত্রুকে পরাজিত করতে পারো। প্রথম গোপন কথা, তোমার শত্রুর ক্ষুধা বাড়িয়ে দিও, কিন্তু কখনোই তাদের খাবার দিও না। যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে, যখন কেউ তোমার ধ্বংসের পরিকল্পনা করে, প্রথমে তাকে বিজয়ের স্বাদ দাও। ধীরে ধীরে তাকে বোঝাও যে সে সফল হচ্ছে। তাকে অনুভব করাও যে তুমি হেরে যাচ্ছ, তুমি ভেঙে পড়ছ। কারণ এই মুহূর্তটি হবে যখন সে অহংকারে অন্ধ হয়ে যাবে। এবং তারপর ঠিক সেই সময়
যখন সে নিজেকে বিজয়ী মনে করবে, তুমি তাকে সেই উচ্চতা থেকে ঠেলে দেবে, যেখান থেকে পতন সরাসরি ধ্বংসের দিকে নিয়ে যায়। আরেকটি গোপন: আক্রমণ করো, কিন্তু সামনে থেকে নয়। চাণক্য বলেন, শত্রুর শক্তি থেকে ভয় পাওয়া উচিত নয়, বরং তাদের দুর্বলতা স্বীকার করা উচিত। প্রতিটি শত্রুরই একটি দুর্বলতা থাকে: লোভ, ক্রোধ, আসক্তি অথবা ভয়। সেই দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করো। সেখানে কোনো শব্দ হবে না, কোনো চিৎকার হবে না, তরবারির কোনো দোল থাকবে না, কিন্তু শত্রুর আত্মা কাঁপবে। তৃতীয় রহস্য: নীরবতার চেয়ে বড় আক্রমণ আর কিছু নেই। যদি তুমি কারো পদক্ষেপের প্রতি সাড়া না দাও, প্রতিশোধ নাও না বা কোনো ব্যাখ্যা না দাও, বরং শান্তভাবে তাদের পর্যবেক্ষণ করো, তাহলে তারা নার্ভাস হয়ে যায়। শত্রু সর্বদা পাল্টা আক্রমণের চেষ্টা করে। তারা যুদ্ধ, শব্দ এবং ক্রোধ চায়। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তুমি তাদের নিজের অস্থিরতায় তাদের পুড়িয়ে ফেলো। তারা হেরে যায় কারণ তুমি তাদের নিজস্ব পরিকল্পনা ভেঙে ফেলেছ। এখন ভাবো, তুমি কি এমন শত্রুর সাথে লড়াই করছো? তোমার জীবনে কি এমন কেউ আছে যে তোমার ভাবমূর্তি নষ্ট করতে চায়? কে তোমার সাফল্য সহ্য করতে পারে না, বা যে কোনো মূল্যে তোমাকে পতন দেখতে চায়? তাই চাণক্য বলেছেন, শত্রু যদি আগুন হয় তাহলে বাতাস হয়ে যেও না, জল হও, যা কেবল আগুন নিভিয়ে দেয় না, বরং তাকে শান্তও করে। এই অধ্যায়ের শেষ পয়েন্টটি মনোযোগ সহকারে শুনুন। যুদ্ধের মতো মহৎ আর কিছুই নেই। যুদ্ধ এড়িয়ে যাওয়া এবং শত্রুকে ধ্বংস করাই প্রকৃত মহত্ব। তাহলে বন্ধুরা, এখন তোমরা জানো, তুমি ইতিমধ্যেই জেনে গেছো যে চাণক্য নীতির জন্য লড়াইয়ের প্রয়োজন হয় না। যা প্রয়োজন তা হলো চিন্তার তীক্ষ্ণতা এবং বোধগম্যতার গভীরতা। এখন তুমি তোমার শত্রুদের তাদের নিজস্ব ফাঁদে আটকাতে এবং লড়াই ছাড়াই তাদের পরাজিত করতে প্রস্তুত।